আসসালামু আলাইকুম। আজকে আমরা IELTS টেস্ট ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জানব। তো IELTS প্রিপারেশন শুরু করার পূর্বে IELTS টেস্ট ফরম্যাট সম্পর্কে জেনে নেওয়া উচিত। কারণ আমরা যদি IELTS টেস্ট ফরম্যাটের মডিউল সম্পর্কে ফরম্যাট সম্পর্কেই না জানি তাহলে আমাদের প্রিপারেশন নিতে গিয়ে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সো প্রথমেই আমাদের ফরম্যাট সম্পর্কে জেনে নেওয়া উচিত। তারপর হচ্ছে আমাদের ওই অনুযায়ী প্রত্যেকটা যে আলাদা আলাদা মডিউল আছে ওই অনুযায়ী স্কিল ডেভেলপ করে দেন আলাদা প্রিপারেশন শুরু করা উচিত। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যাতে আমাদের সর্বপ্রথম আমরা IELTS টেস্ট ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনে নেই। সো আমরা এই ভিডিওতে IELTS টেস্ট ফরম্যাট সম্পর্কে আমরা বিস্তারিত কভার করার চেষ্টা করছি। আশা করি এই এক ভিডিও দেখার পর IELTS টেস্ট ফরম্যাট সম্পর্কে আর কোনো কোয়েশন থাকবে না। তো আমরা শুরু করি। লেটস স্টার্ট। সর্বপ্রথম হচ্ছে IELTS এর ওভারভিউ আমরা জেনে নিই। IELTS কি? IELTS কেন নেওয়া হয়? তো IELTS হচ্ছে মূলত এক ধরনের ইংলিশ মানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। IELTS এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। IELTS পরীক্ষা কেন নেওয়া হয়? IELTS পরীক্ষা মূলত হচ্ছে আপনি ইংলিশ কোনো স্পিকিং কান্ট্রিতে গেলে ওইখানে আপনাকে ইংলিশেই কমিউনিকেশন করতে হবে। সো আপনার কি ওই ইংলিশে কমিউনিকেশন করার এবিলিটি আছে কি না ওইটা ফার্স্ট অফ অল যাচাই করা হয়। দেন আপনাকে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আপনাকে ভিসা ইস্যু করা হয়। তো আপনাকে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে ইংলিশ স্পিকিং ক্যাপাবিলিটি সম্পর্কে আপনাকে যোগ্যতা প্রমাণ করতে হবে। তো ওইটা মূলত হচ্ছে IELTS টেস্ট ফরম্যাটের মাধ্যমে যাচাই করা হয় থাকে। দ্যাটস ওয়াই IELTS টেস্টটা নেওয়া হয়। আপনি মেবি আপনার পারপাস হতে পারে আপনি পড়াশোনার জন্য যেতে চাচ্ছেন বা কাজের জন্য যেতে চাচ্ছেন। দুই ধরনের ক্ষেত্রেই দুই ধরনের উদ্দেশ্যের ক্ষেত্রেই হচ্ছে আপনার IELTS পরীক্ষা প্রয়োজন পড়ে। তো এটির জন্যই মূলত হচ্ছে IELTS টেস্টটা নেওয়া হয়ে থাকে। ওকে। এখন হচ্ছে IELTS টেস্ট কয় ধরনের হয়ে থাকে? IELTS টেস্ট মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে জেনারেল ট্রেনিং। তো একাডেমিক IELTS একাডেমিক কার জন্য আর IELTS জেনারেল ট্রেনিং কাদের জন্য? IELTS একাডেমিক মূলত হচ্ছে যারা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পড়াশোনার উদ্দেশ্যে যাচ্ছেন তাদের জন্য মূলত হচ্ছে IELTS একাডেমিক। আর যারা কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে IELTS জেনারেল ট্রেনিং। তো এই দুই ধরনের মূলত IELTS টেস্ট হয়ে থাকে। একটা একাডেমিক আর একটা হচ্ছে জেনারেল ট্রেনিং। পড়াশোনার পারপাসে গেলে আপনাকে একাডেমিক টেস্ট দিতে হবে আর কাজের পারপাসে গেলে আপনাকে IELTS জেনারেল ট্রেনিং টেস্টটা দিতে হবে। IELTS টেস্ট ফরম্যাটটা কি ধরনের হয়ে থাকে? IELTS টেস্টে মূলত হচ্ছে চারটা আলাদা আলাদা মডিউল থাকে। এর মধ্যে একটা হচ্ছে লিসেনিং, আরেকটা হচ্ছে রিডিং, আরেকটা হচ্ছে রাইটিং, স্পিকিং। এই চারটা মডিউল নিয়েই মূলত হচ্ছে সম্পূর্ণ IELTS টেস্ট হয়ে থাকে। এই চারটা মডিউলে আলাদা আলাদা আপনাকে মার্ক ওভারঅল স্কোর এই চারটা মডিউলে আপনাকে আলাদা আলাদা স্কোর দেওয়া হবে। দেন ওই চারটার অ্যাভারেজ অফ নিয়ে আপনাকে ওভারঅল স্কোর দেওয়া হবে। যেমন আপনাকে লিসেনিং এ 6 পেয়েছেন, রিডিং এ 7 পেয়েছেন, রাইটিং এ 6 পেয়েছেন, স্পিকিং এ 7.5 পেয়েছেন আলাদা আলাদাভাবে। দেন ওই চারটার অ্যাভারেজ করে গড়ে আপনাকে ওভারঅল স্কোর দেওয়া হবে। তো লিসেনিং এ মূলত সময় থাকে 30 মিনিট, আপনাকে কোয়েশন আনসারের জন্য 30 মিনিট। এরপর এক্সট্রা 10 মিনিট পাবেন আপনি কোয়েশনটা আনসার শিটে ট্রান্সফার করার জন্য। তো এখানে আপনাকে সর্বমোট 40টা কোয়েশন থাকবে। রিডিং এ হচ্ছে 60 মিনিটের পরীক্ষা হয়ে থাকে। ওইখানে হচ্ছে আপনাকে 40টা কোয়েশন আনসার করতে হবে। এখানে আপনি এক্সট্রা কোনো টাইম পাবেন না কোয়েশন শিটে আনসার শিটে ট্রান্সফার করার জন্য। এরপর হচ্ছে রাইটিং 60 মিনিটের পরীক্ষা হয়ে থাকে। তো এখানে দুইটা টাস্ক থাকে, একটা টাস্ক 1 একটা টাস্ক 2। ওইখানে আপনাকে ওই অনুযায়ী আনসার করতে হবে। তো স্পিকিং হচ্ছে 11 থেকে 14 মিনিটের পরীক্ষা হয়ে থাকে। ওইখানে আপনাকে ফেস টু ফেস ইন্টারভিউ দিতে হবে। ওইখানে আপনাকে ইংলিশে কনভারসেশন বিল্ড আপ করতে হবে যে পরীক্ষা নেবে তার সাথে। তো এটা হচ্ছে 4টা মডিউল থাকে। এটা হচ্ছে জাস্ট আমি একটা বেসিক ইনফরমেশন দিলাম। আমরা লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং মডিউল সম্পর্কে আমরা একটু পর ডিটেইলসে আরো বিস্তারিত বলবো। এখন সর্বপ্রথম আমরা IELTS লিসেনিং টেস্ট ফরম্যাট দিয়ে শুরু করি। IELTS লিসেনিং টেস্ট ফর এক্সাম কেন নেওয়া হয়? IELTS লিসেনিং মূলত হচ্ছে আপনার ইংলিশের যে শোনার ক্যাপাবিলিটি কতটুকু আছে ওইটা যাচাই করতে হয়। আপনি যে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গেলে ওইখানে তো আপনার সাথে যে কমিউনিকেট করবে ও ইংলিশে কমিউনিকেট করবে। তো ওই ক্ষেত্রে আপনি যে ওই যে কথাগুলা বলতেছে ইংলিশে ওইগুলা কি আপনি শুনে বুঝতেছেন কিনা ওইটা যাচাই করার জন্য মূলত হচ্ছে আপনাকে ইংলিশ আইএলটিএস লিসেনিং ফর মডিউলের পরীক্ষাটা নেওয়া হয় মূলত। তো এখানে আপনাকে ইংলিশ যে আপনার এবিলিটি কতটুকু আছে স্পোকেন ইংলিশ গুলা মানে বুঝার কতটুকু ক্যাপাবিলিটি আছে ওইটা যাচাই করা হয়ে থাকে। তো আইএলটিএস লিসেনিং টেস্ট মডিউলটা কিভাবে সাজানো হয়েছে ওইটা মূলত একটা এই যে স্ট্রাকচার এটা সাজানো হয়েছে ওইটা
লিসেনিং টেস্টে আলাদা আলাদা 4টা সেকশন থাকে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। ওইখানে ইচ উইথ এ ডিফারেন্ট টাইপ অফ লিসেনিং টাস্ক, এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা কিছু আপনাকে লিসেনিং টাস্ক দেওয়া থাকবে। তো এটা হচ্ছে আপনাকে, যেমন সেকশন 1-এ আপনাকে থাকতে পারে হয়তো বা গ্যাপ ফিল কোয়েশন, আপনি অডিও শুনবেন, অডিও শুনে শুনে আপনাকে অডিওতে কি বলতেছে ওইটা ভালোভাবে ওইখান থেকে আপনি আনসার নিয়ে এখানে কোয়েশনে আপনাকে আনসার করতে হবে। আনসার কোয়েশন আপনাকে বিভিন্ন ধরনের কোয়েশন থাকতে পারে, যেমন গ্যাপ ফিল থাকতে পারে আপনার, যে আমরা কোয়েশন টাইপ সম্পর্কে একটু পর দেখবো বিস্তারিত কি কি কোয়েশন থাকতে পারে, ওগুলো সম্পর্কে আমরা দেখার চেষ্টা করব। এখানে হচ্ছে আপনাকে ডিউরেশন, আপনার আইএলটিএস লিসেনিং এ মূলত অডিও আপনার 30 মিনিটের মতো থাকে। তো এখান থেকে 30 মিনিটের অডিও শুনে আপনাকে আনসার করতে হবে কোয়েশনগুলো। ওইখানে সর্বমোট 40টা কোয়েশন থাকবে, আপনাকে প্রত্যেকটা সেকশনে 10টা কোয়েশন থাকবে, যেমন সেকশন 1-এ 10টা, সেকশন 2-তে 10টা, সেকশন 3-তে 10টা, সেকশন 4-এ 10টা, মোট 40টা কোয়েশন থাকবে। অডিও টাইম থাকবে 30 মিনিট। এরপর আপনি এক্সট্রা 10 মিনিট পাবেন ওই আপনি যে আনসারগুলা কোয়েশনের মধ্যে লিখছেন ওইগুলা কোয়েশন থেকে আপনার আনসার শিটে ট্রান্সফার করার জন্য। তো একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের যে সেকশন 1 থেকে সেকশন 2, সেকশন 2 থেকে সেকশন, যতটুকু আমরা উপরের দিকে যাব ততটুকু হচ্ছে আমাদের যে ডিফিকাল্টি লেভেল ওটা হচ্ছে একটু বাড়তে থাকবে। তো সেকশন 1-এ আমরা যতটুকু ইজি কোয়েশন পাবো, সেকশন 2-তে এর চেয়ে একটু হার্ড কোয়েশন পাবো, সেকশন 2 থেকে সেকশন 3-তে একটু হার্ড, সেকশন 3 থেকে সেকশন 4-এ একটু হার্ড। তো ডিফিকাল্টি লেভেলটা ইনক্রিজ হতে থাকবে যত উপরের দিকে যাওয়া হবে। তো আমরা এখানে আইএলটিএস লিসেনিং এর কিছু কমন কোয়েশন টাইপ দেখবো, যেগুলা আইএলটিএস লিসেনিং টেস্ট মডিউলে আসে। তো এখানে সেন্টেন্স কমপ্লিশন থাকতে পারে, আপনাকে একটা সেন্টেন্স দিবে, এখানে কিছু গ্যাপ থাকবে, ওইটা গ্যাপ আপনি অডিও শুনে গ্যাপটা ফিল আপ করবেন। সামারি কমপ্লিশন, ফর্ম কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, নোট কমপ্লিশনস, ওইগুলো মূলত হচ্ছে গ্যাপ ফিল টাইপের কোয়েশন। এটা বিভিন্ন টাইপের হতে পারে, দ্যাটস আমি আলাদা করে দিয়েছি। সেন্টেন্স আকারে থাকতে পারে, সামারি আকারে থাকতে পারে, ফর্ম আকারে থাকতে পারে, টেবিল আকারে থাকতে পারে, নোট আকারে থাকতে পারে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার গ্যাপ ফিল। এখানে আপনাকে অডিও শুনে ওই গ্যাপের মধ্যে আপনাকে গ্যাপ ফিলটা করতে হবে। এরপর এমসিকিউ থাকে, মাল্টিপল চয়েস কোয়েশন যেগুলা, ওইগুলো আপনাকে এমসিকিউ আনসার করতে হবে অডিও শুনে। তারপর হচ্ছে শর্ট আনসার কোয়েশন থাকে, একটা কোয়েশন থাকতে পারে, ওটা আপনাকে আনসার করতে হবে 1, 2, 3 ওয়ার্ডের মধ্যে। তারপর হচ্ছে ম্যাপ থাকে, ম্যাপ আপনি অডিও শুনে ম্যাপটাকে আপনাকে লেভেল করতে হবে, লেভেলিং ম্যাপ। এগুলো আপনি আইএলটিএস লিসেনিং এ যখন ক্লাস হবে বিস্তারিত আপনি এইগুলো সম্পর্কে জানতে পারবেন, ম্যাপ কিভাবে আনসার করতে হয় এগুলো টিপস সম্পর্কে। আজকে যেহেতু আমরা বেসিক জানবো ওভারভিউ সম্পর্কে, সো আমরা জাস্ট আলোচনা করতেছি এটা সম্পর্কে। তো ফ্লোচার্ট কমপ্লিশন থাকে, ম্যাচিং বক্স ইনফরমেশন থাকে, ডায়াগ্রাম লেবেলিং থাকে। সো এই টাইপের কোয়েশনগুলোই মূলত হচ্ছে আইএলটিএস লিসেনিং এ কমনলি আসে। সো এগুলো সম্পর্কে যখন আপনি আইএলটিএস লিসেনিং এর প্রিপারেশন শুরু করবেন, প্রত্যেকটা কোয়েশন টাইপ সম্পর্কে আবার সর্বপ্রথম আপনাকে আলাদাভাবে স্কিল ডেভেলপ করে নিতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে। যখন সবগুলা আপনার স্কিল ডেভেলপ করা যাবে তখন আপনি ফুল আইএলটিএস লিসেনিং টেস্ট রেগুলার একটা একটা করে প্র্যাকটিস করবেন, তাহলেই আপনার আইএলটিএস লিসেনিং এ ভালো করার পসিবিলিটি আসবে। তো এরপর হচ্ছে আমরা নেক্সটে আইএলটিএস রিডিং টেস্ট ফরম্যাট সম্পর্কে জানার চেষ্টা করি। আইএলটিএস রিডিং টেস্ট ফরম্যাট মূলত হচ্ছে কেন নেওয়া হয়, এই পরীক্ষার পারপাস কি। আইএলটিএস রিডিং টেস্ট মূলত হচ্ছে আপনি ইংলিশে যে কনটেক্সট, যে ভেরিয়াস কনটেক্সটে কিছু ইংলিশ লেখা, ওইগুলোকে আপনি পড়ে বুঝতে পারেন কিনা। আপনাকে তো ওইখানে যে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গেলে ওইখানে আপনাকে সবকিছু ইংলিশে পড়তে হবে। সো ওই যে বিভিন্ন পারপাসে আপনাকে ইংলিশ টেক্সটগুলো পড়ার প্রয়োজন পড়বে, ওইগুলা কি আপনি বুঝতে পারেন কিনা, আপনার যোগ্যতা আছে কিনা, এবিলিটি আছে কিনা, ওইটা তারা জাজ করা হয়। এবিলিটি টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিডিং ইংলিশ টেক্সট। তো সর্বপ্রথম হচ্ছে আমরা দেখে নেই যে আইএলটিএস রিডিং টেস্টের স্ট্রাকচারটা কিরকম হয়ে থাকে। আইএলটিএস লিসেনিং রিডিং টেস্ট মূলত 3টা প্যাসেজে আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। এখানে 3টা প্যাসেজ আলাদা আলাদা প্যাসেজ থাকে, ওই প্যাসেজ থেকেই কিছু কোয়েশন দেওয়া থাকে। তো ওইগুলা 3টা প্যাসেজ থাকে, 3টা প্যাসেজের মধ্যে এখানে আপনাকে সর্বমোট সময় থাকবে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা থাকবে সর্বমোট। তো 1 ঘন্টা থেকে আপনি এখানে মোট কোয়েশন থাকবে 40টা কোয়েশন আনসার করতে হবে 1 ঘন্টার ভিতরে। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু লিসেনিং এর মতো এক্সট্রা 10 মিনিট ট্রান্সফার টাইম নাই। সো আপনাকে এই 1 ঘন্টার ভিতরে কোয়েশন আনসার করতে হবে, ইভেন ওই কোয়েশনের আনসারগুলো আপনাকে আনসার শিটে ট্রান্সফার করতে হবে এই 1 ঘন্টার ভিতরেই। তো এখানে যে আমরা যে কোয়েশন যেগুলো পাবো ওইগুলা কিন্তু
একাডেমিক আর জেনারেল, আমরা একটু আগে দেখে আসছি যে আইএলটিএস এর টেস্ট দুই ধরনের হয়ে থাকে, একাডেমিক আর জেনারেল ট্রেনিং। একাডেমিক আর জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে রিডিং এর ক্ষেত্রে। আপনি একাডেমিককে মানে যে টাইপের যে লেভেলের টেক্সট পাবেন, যে প্যাসেজ পাবেন, ওইটা জেনারেল ট্রেনিং এ পাবেন না। জেনারেল ট্রেনিং এ নরমালি কিছু ইজি, কম্পারেটিভলি ইজি টেক্সট থাকে। সো এখানে আপনি একাডেমিক কনটেক্সটের কিছু প্যাসেজ পাবেন, টেক্সট পাবেন, ওইগুলো থেকে আপনাকে কোয়েশ্চন আনসার করতে হবে। জেনারেল ট্রেনিং এ মূলত আপনি নর্মাল যে জেনারেল যে টপিকগুলো আছে ওইগুলার কনটেক্সটের কিছু টেক্সট পাবেন, প্যাসেজ পাবেন, ওইগুলো থেকে আপনাকে আনসার করতে হবে। সো ডিফিকাল্টি লেভেলের ক্ষেত্রে আপনাকে কম্পারেটিভলি একাডেমিক কঠিন, জেনারেল ট্রেনিং থেকে। জেনারেল ট্রেনিং এ মূলত ইজি কনটেক্সট থাকে, ইজি টেক্সট থাকে। তো এর বাইরে কোয়েশ্চন টাইপ যেগুলো আছে, কোয়েশ্চন প্যাটার্ন, ওইগুলো কিন্তু একাডেমিক আর জেনারেল ট্রেনিং এর সেম। জাস্ট পার্থক্য এতটুকুই, পার্থক্য হচ্ছে যে ডিফিকাল্টি লেভেল, প্যাসেজের যে ডিফিকাল্টি লেভেল টেক্সট যেগুলো থাকবে, ইংলিশ টেক্সট, ওইগুলা একাডেমিকে একটু হার্ড থাকবে কম্পারেটিভলি জেনারেল ট্রেনিং থেকে। এখন হচ্ছে ডিউরেশন মূলত হচ্ছে 60 মিনিট থাকে। এর মধ্যে আপনাকে 3টা সেকশন মানে 3টা প্যাসেজ আলাদা ভাগ করে দিবে। ইনক্রিজিং ডিফিকাল্টি মানে প্যাসেজ 1 আপনি যতটুকু ইজি পাবেন, প্যাসেজ 2 তে গিয়ে আপনার ডিফিকাল্টি লেভেল একটু বাড়বে, প্যাসেজ 2 থেকে আপনি প্যাসেজ 3 তে ডিফিকাল্টি লেভেল একটু বাড়বে। টোটালি 40 কোয়েশ্চন, সর্বমোট 40টা কোয়েশ্চন থাকবে। তো এখানে আমি একটা সাজেশন থাকবে যে আপনি যখন কোয়েশ্চন আনসার করবেন, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3 প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সর্বমোট আপনার সময় 60 মিনিট মানে 1 ঘন্টা। আপনি ট্রাই করবেন প্যাসেজ 1 এ 20 মিনিট, প্যাসেজ 2 তে 20 মিনিট, প্যাসেজ 3 তে 20 মিনিট করে আলাদা করে ভাগ করার জন্য। তাহলে আপনার জন্য 3টা প্যাসেজই কভার করা পসিবল হবে। এরপর আমরা রিডিং টেস্টের কিছু কোয়েশ্চন দেখে নিই যেগুলো কমনলি রিপিট হয় এক্সামে। তো আইএলটিএস রিডিং টেস্টের যে মোস্ট কমন কোয়েশ্চন যেগুলো আছে এগুলো হচ্ছে গ্যাপ ফিল, সামারি কমপ্লিশন, ট্রু ফলস নট গিভেন, yes no not given, matching heading, multiple choice questions, matching names, short answer questions, completing sentence endings, matching paragraph information, flowchart completion, diagram labeling। তো এক একটা আলাদা আলাদা কোয়েশ্চন, এগুলো কিন্তু এক একটা কোয়েশ্চনের জন্য এক এক ধরনের আপনার স্কিল প্রয়োজন পড়বে। সো আপনার একটা, যেমন আপনি আপনার গ্যাপ-ফিলের জন্য আপনার যে স্কিল প্রয়োজন পড়বে, আপনার ট্রু ফলস এর ক্ষেত্রে কিন্তু সেম স্কিল আপনার কাছে আসবে না। আপনাকে ট্রু ফলস নট গিভেন এর জন্য আলাদা স্কিল ডেভেলপ করতে হবে। এছাড়া ম্যাচিং হেডিং এর জন্য আপনাকে আলাদা স্কিল ডেভেলপ করতে হবে। তো এক একটা কোয়েশ্চন এক একটা আলাদা, মানে প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা কোয়েশ্চন। সো আপনাকে প্রত্যেকটা কোয়েশ্চন সম্পর্কে আলাদাভাবে স্কিল ডেভেলপ করতে হবে, ওই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। তো আপনি যখন রিডিং টেস্ট প্রিপারেশন শুরু করবেন তখন আপনাকে সর্বপ্রথম আইএলটিএস রিডিং এর প্রত্যেকটা কোয়েশ্চন সম্পর্কে আলাদা আলাদাভাবে স্কিল ডেভেলপ করতে হবে, ওই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে ওভারঅল যখন আপনার প্রত্যেকটা কোয়েশ্চন সম্পর্কে স্কিল ডেভেলপ করা হয়ে যাবে, দেন আপনি সম্পূর্ণ রিডিং টেস্ট দেওয়ার চেষ্টা করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন যাতে রেগুলার একটা রিডিং টেস্ট আপনি দিতে পারেন, যখন আপনার সম্পূর্ণ সবগুলো কোয়েশ্চন সম্পর্কে আপনার স্কিল ডেভেলপ করা হয়ে যাবে। তো এই কোয়েশ্চন রিডিং যখন আপনি প্রিপারেশন শুরু করবেন তখন প্রত্যেকটা কোয়েশ্চন সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। ওকে, তো এখানে আমরা নেক্সট পার্টে যাই। এখানে হচ্ছে আমরা আইএলটিএস রাইটিং টেস্ট সম্পর্কে কিছুটা বেসিক জানবো, আইএলটিএস রাইটিং টেস্ট ফরম্যাটের বেসিক। তো এখানে আইএলটিএস রাইটিং টেস্ট মূলত হচ্ছে আপনাকে আপনার লেখার ইংলিশে লেখার যে এবিলিটিটা আছে ওইটা জাজ করা হয়। দ্যাটস ওয়াই আপনাকে আইএলটিএস রাইটিং টেস্ট এক্সাম দিতে হয়। আপনি কি ইংলিশে ঠিকঠাকভাবে লিখতে পারেন কিনা ভেরিয়াস কনটেক্সটে, একাডেমিক কনটেক্সট অথবা জেনারেল কনটেক্সটে আপনি কি ইংলিশে লেখার আপনার এবিলিটিটা আছে কিনা ওইটা জাজ করা হয়। তো স্ট্রাকচারের ক্ষেত্রে মূলত হচ্ছে আইএলটিএস রাইটিং টেস্ট দুইটা টাস্ক থাকে, একটা টাস্ক 1 একটা টাস্ক 2। আইএলটিএস রাইটিং টেস্টে মূলত হচ্ছে 60 মিনিট, সর্বমোট 60 মিনিট সময় থাকে মানে 1 ঘন্টা। এখানে আপনাকে দুইটা টাস্ক করতে হবে, একটা টাস্ক 1 একটা টাস্ক 2। তো এক্ষেত্রে টাস্ক 1 আর টাস্ক 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে টাস্ক 1 এ যতটুকু মার্ক ক্যারি করে এর থেকে ডাবল মার্ক ক্যারি করে টাস্ক 2। সাপোজ আমি একটা এক্সাম্পল দেই, টাস্ক 1 এ যদি আমি ধরি 6, মানে এটা জাস্ট একটা মানে ধরতেছি, আমি ধরলাম টাস্ক 1 এ আমি 6 মার্ক পাবো, তাহলে টাস্ক 2 তে কিন্তু আমি 12 মার্ক পাবো, মানে দ্বিগুণ মার্ক পাবো। সো দ্যাটস ওয়াই আমাকে টাস্ক 1 থেকে টাস্ক 2 তে প্রায়োরিটি দিতে হবে বেশি। এক্ষেত্রে আমি টাইমটা এভাবে ডিস্ট্রিবিউট করতে পারি যে টাস্ক 1 এর জন্য আমি 20 মিনিট রাখলাম আর টাস্ক 2 এর জন্য আমি 40 মিনিট। তো এভাবে যেহেতু টাস্ক 2 তে মার্ক ডাবল, টাস্ক 1 এর মার্ক ডাবল, সো টাস্ক 1 থেকে টাইমটাও আমি টাস্ক 2 এর জন্য ডাবল রাখবো এবং পরীক্ষাতে দেওয়ার সময় চেষ্টা করবো যাতে আমি টাস্ক 2টা আগে শুরু করি দেন টাস্ক 1 দিই, তাহলে আমার জন্য
মানে এটা একটা স্ট্র্যাটেজি, আপনি টাস্ক 1 আগে দিতে পারেন, টাস্ক 2 পরে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট এটা স্ট্র্যাটেজি হচ্ছে যেটা আপনি ভালো করতে পারেন মার্কের জন্য, আপনি আগে টাস্ক 2 শুরু করবেন, দেন টাস্ক 1 দিবেন। টাস্ক 2 এর জন্য 40 মিনিট রাখবেন, টাস্ক 1 এর জন্য হচ্ছে আপনি 20 মিনিট রাখলেন। ওকে, এখন হচ্ছে একাডেমিক আর জেনারেলের ক্ষেত্রে রাইটিং এ কি কোনো পার্থক্য আছে কিনা? কিছুটা পার্থক্য আছে, এটা জাস্ট টাস্ক 1 এর ক্ষেত্রে। টাস্ক 1 এ একাডেমিক আর জেনারেলে কিছুটা পার্থক্য থাকে। যেমন রাইটিং টাস্ক 1 এ একাডেমিকের ক্ষেত্রে কি করতে হয়, একাডেমিকের ক্ষেত্রে আপনাকে ওই যে আপনাকে একটা চিত্র দিবে, গ্রাফ দিবে, ওই গ্রাফ থেকে আপনাকে যে মেইন পয়েন্টগুলো ওইগুলো আপনাকে লিখতে হবে, একটা রিপোর্ট রেডি করতে হবে। এখানে গ্রাফ থাকতে পারে, বার চার্ট থাকতে পারে, টেবিল থাকতে পারে, পাই চার্ট থাকতে পারে, ডায়াগ্রাম থাকতে পারে, ওইগুলো থেকে আপনাকে জাস্ট মেইন পয়েন্টগুলো আপনাকে লিখতে হবে রিপোর্ট আকারে। আর জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে কি করতে হয়, জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে আপনাকে একটা লেটার লিখতে হয়। সো এই টাস্ক 1 এই মূলত পার্থক্য একাডেমিক আর জেনারেল ট্রেনিং এ। বাট টাস্ক 2 তে সেম, একাডেমিক আর জেনারেল ট্রেনিং দুইটাই সেম। এখানে আপনাকে এসে লিখতে হবে একটা। তো এখানে আমরা কিছু কোয়েশ্চন টাইপগুলো দেখে নেই। আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ একাডেমিক মডিউলে আপনাকে একটা রিপোর্ট রেডি করতে হবে, একটা আপনাকে ভিজুয়াল ইনফরমেশন দিবে। আমি একটু আগে যেটা বলছি যে গ্রাফ, টেবিল, চার্ট, ওই টাইপের কিছু দিবে। ওইটার থেকে আপনি মেইন পয়েন্টগুলো সামারাইজ করে আপনাকে আপনার নিজের শব্দে আপনাকে একটা রিপোর্ট রেডি করতে হবে। আর জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে আপনাকে একটা লেটার লিখতে হবে, রাইট এ লেটার ইন রেসপন্স টু এ গিভেন সিচুয়েশন। আপনাকে একটা সিচুয়েশন দিয়ে দিবে, ওই অনুযায়ী আপনাকে একটা লেটার লিখতে হবে। যেমন টাস্ক ফর্মাল লেটার হতে পারে, সেমি ফর্মাল, ইনফর্মাল লেটার হতে পারে। তো এইটাই হচ্ছে টাস্ক 1 এর পার্থক্য। একাডেমিকে আপনাকে একটা রিপোর্ট রেডি করতে হবে একটা ভিজুয়াল ইনফরমেশন থেকে, আর জেনারেল ট্রেনিং এ হচ্ছে আপনাকে একটা লেটার লিখতে হবে। তো এইটাই হচ্ছে টাস্ক 1 এর পার্থক্য। টাস্ক 1 এর কোয়েশ্চন টাইপ একাডেমিকের ক্ষেত্রে কি রকম হবে, জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে কি রকম হবে। এখন আমরা দেখি টাস্ক 2 এর ক্ষেত্রে কি রকম হবে। তো রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে মূলত হচ্ছে বোথ মডিউল, দুইটা মডিউলের সেম, আপনাকে একটা এসে লিখতে হবে। এটাকে হচ্ছে আপনাকে একটা আপনার পয়েন্ট অফ ভিউ দিতে হবে যে কোনো একটা সিচুয়েশন সম্পর্কে অথবা টপিক সম্পর্কে, অথবা আপনাকে কোনো একটা আর্গুমেন্ট সম্পর্কে একটা এসে লিখতে হবে, অথবা একটা কোনো প্রবলেম সম্পর্কে, প্রবলেমের সম্পর্কে লিখলেন, প্রবলেমের সলিউশন দিলেন, ওই টাইপের হচ্ছে আপনাকে একটা এসে লিখতে হবে। এটা একাডেমিক জেনারেল ট্রেনিং দুইটার ক্ষেত্রে সেম। এখন হচ্ছে টাস্ক টাইপটা হবে ডিসকাস বোথ সাইডস অফ এন ইস্যু। মানে কিছু এক্সাম্পল যদি আমি স্যাম্পল নেই, যে একটা ইস্যু দিবে, ইস্যু বলে এটার বোথ সাইড সম্পর্কে, মানে কিছু মানুষ এইটা মনে করে, কিছু মানুষ ওইটা মনে করে। এখানে একটা টপিকে একটা ইস্যুর দুইটা সাইড দেওয়া আছে, পক্ষে বিপক্ষে। আপনাকে বলতে পারে ওই দুইটা পক্ষেই সম্পর্কে আপনাকে বলতে হবে, আপনার আর্গুমেন্ট দেওয়ার প্রয়োজন পড়তে পারে। আপনাকে একটা প্রবলেম দিয়ে বলতে পারে সলিউশন সম্পর্কে বর্ণনা করো, তো আপনাকে সলিউশন নিয়ে একটা এসে লিখতে হবে। তো এই টাইপেরই মূলত হচ্ছে টাস্ক টাইপ থেকে থাকে এস এর ক্ষেত্রে, রাইটিং টাস্ক 2 তে। তো এগুলো আমরা যখন রাইটিং এর প্রিপারেশন নেব তখন আমরা বিস্তারিত আরো জানবো অন্য কোনো ভিডিওতে, যে টাস্ক 2 কোয়েশ্চন টাইপ কিরকম হয়ে থাকে, কিভাবে অ্যান্সার করবো, কিভাবে স্ট্রাকচার মেনটেন করতে হবে। সো যেহেতু আমরা বেসিক, জাস্ট আমরা বেসিক আলোচনা করতেছি কোয়েশ্চন টাইপ সম্পর্কে। ওকে, তো আমরা এরপর হচ্ছে নেক্সট পার্টে যাই। এখন হচ্ছে আমরা আইএলটিএস স্পিকিং সম্পর্কে জানবো। আইএলটিএস স্পিকিং টেস্টটা মূলত কিরকম হয়ে থাকে। আইএলটিএস স্পিকিং টেস্ট মূলত কেন নেওয়া হয়? আইএলটিএস স্পিকিং মূলত নেওয়া হয় আপনার এবিলিটিটা জাজ করার জন্য, যে আপনি কি ইংলিশে কথা বলতে পারেন কিনা। আপনাকে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গেলে ওইখানে কিন্তু আপনাকে ইংলিশেই কমিউনিকেশনটা বিল্ড আপ করতে হবে অন্য যে কোনো কারোর সাথে। সো আপনার কি ওই অ্যাবিলিটিটা আছে কিনা, আপনি ইংলিশে কমিউনিকেট করতে পারেন কিনা, ওইটা জাজ করার জন্যই মূলত হচ্ছে আইএলটিএস স্পিকিং টেস্টটা নেওয়া হয়। তো এটা কিভাবে স্ট্রাকচার সাজানো, এই পরীক্ষাটা মানে আইএলটিএস স্পিকিং টেস্টটা কিভাবে সাজানো হয়েছে, এটা মূলত হচ্ছে তিনটা পার্টে আলাদা সাজানো হয়েছে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ মানে পার্ট 1, একটা হচ্ছে লং টার্ম মানে পার্ট 2, আর একটা হচ্ছে ডিসকাশন মানে পার্ট 3। মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই তিনটাই হচ্ছে আইএলটিএস স্পিকিং এর তিনটা আলাদা আলাদা অংশ। এখানে মানে 11 মিনিট থেকে 14 মিনিটের মতো পরীক্ষা হয়ে থাকে। তো এখানে আপনাকে 4 থেকে 5 মিনিট পার্ট 1 এ কোয়েশ্চন করবে, পার্ট 2 তে হচ্ছে আপনাকে 3 থেকে 4 মিনিটের মতো একটা টপিক দিবে, ওই টপিকে আপনার 3 থেকে 4 মিনিটের মতো আপনাকে সময় নিতে হবে। 1 মিনিট প্রিপারেশন নেবেন, তারপর হচ্ছে 2 মিনিট কথা বলবেন। তারপর হচ্ছে পার্ট 3 তে আপনাকে এরকম 4 থেকে 5 মিনিটের মতো কোয়েশ্চন করা হবে, ওইগুলো আপনাকে অ্যান্সার করতে হবে। এরপর হচ্ছে স্পিকিং এর যদি আমি আরেকটা কথা বলি, এখানে কিন্তু আপনাকে যে আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 এ মূলত হচ্ছে আপনার সম্পর্কে, আপনার নিজের সম্পর্কে কোয়েশ্চন করবে, আপনাকে আপনার সম্পর্কে জানতে চাই। ফার্স্ট অফ অল আপনার পরিচিতি পর্ব জানবে, পরিচয় পর্ব শেষ করার পর হচ্ছে আপনার সম্পর্কে কোয়েশ্চন করবে, বা আপনার রিলেটেড কিছু কোয়েশ্চন করবে। যেমন আপনার হোম সম্পর্কে কোয়েশ্চন করতে পারে, আপনার ওয়ার্ক, স্টাডি, আপনার হোম টাউন, আপনার
পছন্দ অপছন্দ এগুলো সম্পর্কে কোয়েশন করতে পারে। পার্ট 2 তে আপনাকে একটা টপিক দিবে, কিউ কার্ড দিবে। ওইটা হচ্ছে কিউ কার্ডের মধ্যে আপনাকে একটা টপিক দিবে, ওই টপিক সম্পর্কে আপনাকে 2 মিনিট কথা বলতে হবে, 1 থেকে 2 মিনিটের মতো কথা বলতে হবে। এরপর আপনি 1 মিনিট প্রিপারেশন টাইম পাবেন। এরপর হচ্ছে আপনি পার্ট 3 তে যখন যাবেন তখন হচ্ছে আপনাকে পার্ট 2 রিলেটেড কিছু কোয়েশন করবে, এগুলো কিন্তু বিস্তারিত টপিক হবে, ওইগুলোতে আপনি ডিটেলসে অ্যান্সার করতে হবে। তো আমি আইএলটিএস স্পিকিং এর একটা ফুল ভিডিও, মানে এক ভিডিওতে আইএলটিএস স্পিকিং মডিউলের সবকিছু কভার, মানে এক ভিডিওতে আইএলটিএস স্পিকিং এর A to Z কভার করে একটা ভিডিও রেডি করে আপলোড করছি। ওইটা আপনি দেখে নেবেন, ওইটা আমি উপরে লিংক দিয়ে দিব। তো ওইটা যদি দেখেন, আমি এক ভিডিওতে সম্পূর্ণ কভার করছি আইএলটিএস স্পিকিং। এক ভিডিও আপনার আইএলটিএস স্পিকিং প্রিপারেশনের জন্য এনাফ হবে। সো ওইটা আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, প্লাস হচ্ছে আপনি এখানে আই বাটনে লিংক পেয়ে যাবেন। ওকে, এখন হচ্ছে আমরা আইএলটিএস স্পিকিং এর স্কোরিং সিস্টেম সম্পর্কে জানবো। আইএলটিএস স্পিকিং স্কোরিং সিস্টেম মূলত হচ্ছে, আইএলটিএস স্কোর মূলত ব্যান্ড স্কোর 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করা হয়, সর্বোচ্চ 9, ওভারঅল ব্যান্ড 9। তো এখানে হচ্ছে প্রত্যেকটা সেকশনের জন্য আমরা আলাদা আলাদা ব্যান্ড স্কোর দেওয়া হয়, তারপর হচ্ছে ওভারঅল এভারেজ হিসেবে কাউন্ট করা হয়। তো লিসেনিং রিডিং এর ক্ষেত্রে যেহেতু এখানে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ কোয়েশন থাকে, যেমন লিসেনিং রিডিং এ 2টাতে 40টা কোয়েশন থাকে। তো এখানে আপনার কয়টা সঠিক হয়েছে কয়টা ভুল হয়েছে ওইটার উপর জাজ করেই মূলত আপনাকে ব্যান্ড স্কোর দেওয়া হয়। কিন্তু রাইটিং আর স্পিকিং এর ক্ষেত্রে আপনার কয়টা ভুল হয়েছে কয়টা সঠিক হয়েছে এটা জাজ করার কোনো সিস্টেম নাই, তখন হচ্ছে আপনাকে আলাদা 4টা মার্কিং ক্রাইটেরিয়া উপর ভিত্তি করে মার্ক করা হয়ে থাকে। তো লিসেনিং রিডিং এর 40টা কোয়েশন ধরেন আপনার 24টা হয়েছে, 24টা বা 25টা হয়েছে, তো আপনাকে তারা একটা সিস্টেম আছে, মার্কিং সিস্টেম আছে, 24 থেকে 25টা এই টাইপের রেঞ্জে আসলে আপনার ওভারঅল ব্যান্ড আসবে 6। তো এর বেশি 30 আসলে কি হবে, 30 35 34 আসলে কি হবে, 30 আসলে মেবি 7 আসে। তো এগুলা হচ্ছে যেটা ভুল হয়েছে যেটা সঠিক হয়েছে ওগুলোর উপর ভিত্তি করে মার্কিং করা হয়ে থাকে। কিন্তু রাইটিং স্পিকিং এর ক্ষেত্রে এই সিস্টেমটা নাই, যে কয়টা ভুল হয়েছে কয়টা সঠিক হয়েছে ওটা জাজ করার জন্য, ওইটার উপর ভিত্তি করে মার্ক করার জন্য। তখন এখানে কিন্তু আলাদা আলাদা কিছু মার্কিং ক্রাইটেরিয়া আছে, ওইগুলোর উপর ভিত্তি করে মার্কিং করা হয়ে থাকে। যেমন এখানে কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, প্রনাউন্সিয়েশন। তো এখানে রাইটিং স্পিকিং এর ক্ষেত্রে এই টাইপের যে মার্কিং ক্রাইটেরিয়া গুলো আছে এগুলোর উপর ভিত্তি করেই মার্কিং করা হয়ে থাকে। তো এগুলো সম্পর্কে আমাদের আলাদা আলাদাভাবে জানতে হবে, যাতে আমরা কিসের উপর ভিত্তি করে মার্কিং করা হয়ে থাকে ওইগুলো সম্পর্কে জানি। কোহেরেন্স হচ্ছে মূলত আমার কি এই যে অর্গানাইজেশনটা কি সঠিকভাবে হচ্ছে কিনা, আমি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কি লজিক্যালি কানেক্ট করতে পারতেছি কিনা ওইটা। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে মূলত আমার ভোকাবুলারি রেঞ্জ, আমার কি অ্যাডভান্স লেভেলের আমি ভোকাবুলারি রেঞ্জ ইউজ করতেছি, না আমি কি একটা ওয়ার্ড রিপিট করতেছি বারবার, রিপিটেশন হচ্ছে। তো এগুলো অ্যাভয়েড করতে হবে, আমাকে রেঞ্জটা বাড়াতে হবে, ভ্যারাইটি আনতে হবে ওয়ার্ডের ক্ষেত্রে। তারপর গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, যেটা এটা হচ্ছে মূলত গ্রামাটিক্যাল আমার স্ট্রাকচারকে আমি ভ্যারাইটি আনতেছি কিনা, স্ট্রাকচারে সেন্টেন্স স্ট্রাকচারে আমার কি কোনো ভুল গ্রামাটিক্যাল ভুল হচ্ছে কিনা এগুলা। আর প্রনাউন্সিয়েশন হচ্ছে মূলত স্পিকিং এর জন্য, এটা হচ্ছে আমার উচ্চারণটা সঠিকভাবে হচ্ছে কিনা ওইটা। তো এই টাইপের হচ্ছে আলাদা আলাদা ভাবে আমরা যখন রাইটিং স্পিকিং করব তখন আমরা আলাদা আলাদা ভাবে স্কোরিং ক্রাইটেরিয়া সম্পর্কে বিস্তারিত জানবো। তো এগুলোই হচ্ছে মূলত স্কোরিং সিস্টেম আইএলটিএস স্পিকিং এর জন্য, স্পিকিং আর রাইটিং এর জন্য, আর উপরেরটা হচ্ছে লিসেনিং আর রিডিং এর জন্য। তো এগুলা হচ্ছে আমরা বিস্তারিত জানবো যখন নেক্সট আমরা আলাদা আলাদা সেপারেট ক্লাস করব প্রত্যেকটা মডিউলের জন্য। এখন আমরা দেখবো প্রিপারেশন রিসোর্স, কোন কোন বই আমরা ফলো করবো, কোথা থেকে আমরা প্রিপারেশনটা নিব। তো আমরা যে বইগুলো ফলো করতে পারি, ক্যামব্রিজ আমাদের 1 থেকে 18 পর্যন্ত আছে, এখন রিসেন্টলি মেবি 19 লঞ্চ হয়েছে। তো 19 লঞ্চ হওয়ার পর আপনি 19 পর্যন্ত পড়বেন। তো আপনি 10 থেকে 19 পর্যন্ত পড়লে এনাফ আপনার জন্য, ক্যামব্রিজ 10 থেকে 19 পর্যন্ত পড়বেন। আর হচ্ছে এখানে যে ক্যামব্রিজ আর্ট যেটা আছে ওইটা একটু ডিফিকাল্টি লেভেলটা একটু মানে ডিফিকাল্টি লেভেল ভালো ডিফিকাল্টি লেভেল আছে, সো ওইটাও পড়তে পারেন, এটা পড়লে প্রিপারেশন হবে ভালো, সমস্যা নেই। তারপর হচ্ছে স্পিকিং এর জন্য আপনি মার্কার স্পিকিংটা পড়বেন, ওইটা হচ্ছে আপডেটেড ভার্সনটা, প্রতি 4 মাস পর পর একটা নতুন ভার্সন আসে। সো আপনি যখন কিনবেন তখন চেক করবেন যাতে আপনি আপডেটেড ভার্সনটাই কিনতেছেন। স্পিকিং এর অনেক স্যাম্পল দেওয়া থাকে এখানে, অনেক টপিকের, সো এখানে এটা আপনাকে হেল্প করবে আইএলটিএস স্পিকিং এ ভালো করার জন্য। রাইটিং এর জন্য মূলত হচ্ছে আপনি মার্কারের রাইটিং টাস্ক 1 এর জন্য একটা বই আছে, টাস্ক 2 এর জন্য একটা বই আছে, ওই দুইটা কিনতে পারেন। অথবা আপনি আরেকটা আছে রাকেল মিচেল, আরেকটা আছে সিমন, এই দুইজনের রাইটিং এর বই আছে টাস্ক 1 টাস্ক 2 তো আপনি রাইটিং এর জন্য আমি তিনজন রাইটারের বই সাজেস্ট করছি।
তো রাখাল মিশেল যেটা আর সিমন যেটা হচ্ছে, এটা হচ্ছে একটু মানে অ্যাডভান্স লেভেলের। তো অ্যাডভান্স লেভেল আপনি প্রিপারেশন নিতে চাইলে দুইটা বই পড়তে পারেন। আর যদি আপনি মনে করেন যে একটু বেসিক লেভেলে প্রিপারেশন নেবেন, তাহলে রাইটিং মার্কারে বইটা পড়তে পারেন। তারপর হচ্ছে গ্রামারের জন্য আপনি প্র্যাকটিসের জন্য এসেনশিয়াল গ্রামার ইন ইউজ বইটা পড়তে পারেন। ওইটা হচ্ছে মূলত রায়ামন্ড মার্ফি, রাইটার হচ্ছে রায়ামন্ড মার্ফি। সো ওই বইটা আপনাকে গ্রামাটিক্যাল প্রিপারেশনের হেল্প করবে। তো আপনি গ্রামাটিক্যাল প্রিপারেশনের জন্য এই বইটা ফলো করতে পারেন, এসেনশিয়াল গ্রামার ইন ইউজ। আর ভোকাবুলারি যে কোনো বই কিনতে পারেন, তবে মেক শিওর করবেন যে আপনি যে ভোকাবুলারি বইটা কিনতেছেন ওইখানে আপনার ইংলিশ ওয়ার্ডের বাংলা অর্থের পাশাপাশি ওই ইংলিশ ওয়ার্ডটার উচ্চারণ দেওয়া আছে, ওই ইংলিশের একটা ওয়ার্ডের এক্সাম্পল দেওয়া আছে। আপনি যদি জাস্ট ভোকাবুলারিটা এভাবে শিখেন যে একটা ইংলিশ ওয়ার্ডের বাংলা অর্থ এটা, বাংলা অর্থ এটা, জাস্ট অতটুকু পর্যন্ত শিখে বসে থাকেন, 2 দিন পর আপনার এটা মনে থাকবে না। বাট আপনি এটাকে ভেরিয়াস কনটেক্সটে এটা ইউজ করার আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে। যেমন আপনি একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট আপনি ইউজ করেন, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ জানেন, বাট আপনি নতুন ওয়ার্ড শিখছেন একটা এসেনশিয়াল, ওইটা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, বাট আপনি এইটা শিখে বসে আসছেন এসেনশিয়াল অর্থ গুরুত্বপূর্ণ, বাট এটা আপনি রেগুলার কনভারসেশনে আপনার যে রেগুলার কনভারসেশনে এটা ইউজ করা হয় নাই, বাট এটা কিন্তু আপনি অটোমেটিকলি আসবে না। বাট আপনি যদি ওইটা আপনার সাপোজ আপনি যখন কোনো কিছু গুরুত্বপূর্ণ বলতে যাবেন, তখন আপনি ইম্পর্টেন্টের বদলা আপনি এসেনশিয়াল ইউজ করলেন, তখন কি হবে, তখন আপনি যখন রেগুলার কনটেক্সটে আপনি নতুন নতুন ওয়ার্ড ইউজ করবেন, তখন আপনার এই নতুন নতুন ওয়ার্ডের সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন। তখন এগুলো অটোমেটিকলি আপনি যখন কথা বলবেন বা লিখবেন, এগুলো অটোমেটিকলি চলে আসবে। সো ভোকাবুলারি এমনভাবে শিখবেন যাতে আপনি এগুলা রেগুলার কনটেক্সটে ইউজ করেন। তারপর আরেকটা বই আছে যে কমন মিস্টেক্সটা হচ্ছে মূলত ক্যামব্রিজের। তো ক্যামব্রিজের একটা বই আছে যেটা আমরা মূলত আইএলটিএস পরীক্ষাতে কমন আমরা কিছু মিস্টেক হয়ে থাকে ওইগুলো সম্পর্কে তারা বিস্তারিত আলোচনা করছে, ওইগুলা কিভাবে সঠিক করবেন ওইটা দিয়ে দিয়েছে। সো ওইগুলো পড়লে আপনার কিছু কমন মিস্টেক সম্পর্কে জানতে পারবেন, ওইগুলো যাতে আপনি রিপিট না করেন, ওইগুলো আপনি ফলো করতে পারেন, এগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন। সো এই যে কিছু বই আছে এগুলোই হচ্ছে এনাফ আপনার আইএলটিএস প্রিপারেশনের জন্য। এর বাইরে যদি আপনার কোনো বই প্রয়োজন মনে হয়, যেমন আপনার স্পিকিং এর জন্য অন্য কোনো বই, লিসেনিং এর জন্য কোনো বই, এটা আপনার উপর সম্পূর্ণ নির্ভর করে, বাট এগুলো হচ্ছে এনাফ। আরেকটা বই আছে আইএলটিএস অফিসিয়াল গাইড, আইএলটিএস এর ক্যামব্রিজের, ওইটাও ফলো করতে পারেন। এটাতে আপনার প্রত্যেকটা মডিউল সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, স্পিকিং এর, লিসেনিং এর, রিডিং এর, রাইটিং এর স্কিল ডেভেলপের জন্য। এর বাইরে আর কোনো বই বা কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর কিছু ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আপনি একটু রিসার্চ করবেন, ইউটিউব চ্যানেল কিছু ওয়েবসাইট আছে ওইগুলো ফলো করবেন, এর বাইরে আর কিছু লাগবে না। এখন কিছু কমন কোয়েশ্চন যে অনেকে করে থাকে যে আইএলটিএস এর রেজিস্ট্রেশনের আপনার কিভাবে করবেন। আপনি রেজিস্ট্রেশন মূলত আপনি যে কোনো অথরাইজড সেন্টার থেকে করতে পারবেন আইএলটিএস এর, অথবা আপনি নিজেই চাইলে তাদের ব্রিটিশ কাউন্সিল বা আইটিপি যেটাতে দেন না কেন তাদের অনলাইন থেকে, ওয়েবসাইট থেকে অনলাইনে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন হচ্ছে রেজাল্ট কতদিন পর দেয়, আর হচ্ছে রেজাল্ট মূলত আপনি পরীক্ষা দেওয়ার 13 দিন পর আপনার রেজাল্ট পাবলিশ হয়। আপনার সার্টিফিকেটের মেয়াদ কতদিন থাকবে, এটা হচ্ছে 2 বছর। আপনার আইএলটিএস এর স্কোরের মেয়াদ থাকে 2 বছর, 2 বছর পর আপনার স্কোরটা আর ভ্যালিড থাকবে না, তখন আপনাকে আবার যদি আইএলটিএস স্কোরের প্রয়োজন হয় নতুন করে আপনাকে পরীক্ষা দিতে হবে। এগুলো কিছু কমন কোয়েশ্চন। এরপর হচ্ছে কিছু কমন মিস্টেক যেগুলো আপনার অ্যাভয়েড করা উচিত আপনার স্কোর ভালো করার জন্য। এটা হচ্ছে ফার্স্ট অফ অল ইগনোরিং ইনস্ট্রাকশন। আমরা কি করি যখন লিসেনিং বলেন, রিডিং বলেন, রাইটিং বলেন, প্রত্যেকটা এক্সামের কোয়েশনের পূর্বে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আমরা তাড়াহুড়ো করতে গিয়ে ইনস্ট্রাকশনটা ফলো না করে আমরা লেখা শুরু করি বা আনসার করা শুরু করে ফেলি। এটা কিন্তু একটা রং আইডিয়া। আমি যদি ইনস্ট্রাকশনটা ভালো করে ফলো না করি দেন আমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমাকে অবশ্যই ইনস্ট্রাকশনটা আগে ফলো করতে হবে, দেন ওই অনুযায়ী আমাকে আনসার করতে হবে। তারপর হচ্ছে নট ম্যানেজিং টাইম। আমাকে টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে স্কিল ডেভেলপ করতে হবে, টাইম ম্যানেজমেন্টের স্কিল ডেভেলপ করতে হবে, কারণ একটা টাইম লিমিট থাকে এক্সামে। প্রত্যেকটা মডিউলে লিসেনিং বলেন, রিডিং বলেন, রাইটিং বলেন, স্পিকিং বলেন, প্রত্যেকটা একটা লিমিট আছে, টাইম লিমিট। সো আমাকে প্রত্যেকটা মডিউলের টাইম ম্যানেজমেন্টটা সম্পর্কে ভালোভাবে স্কিল ডেভেলপ করতে হবে, যাতে আমার সময়ের জন্য আমার কোনো কিছু মিস না যায়। তারপর হচ্ছে লেক অফ প্র্যাকটিস। এটা হচ্ছে আমাদের কমন প্রবলেম, যেটা হচ্ছে আমরা অনেক কিছু জানি কিন্তু আমরা প্র্যাকটিস করি না। প্র্যাকটিস না করার ফলে কি হয়, প্র্যাকটিস না করার ফলে কিন্তু আমাদের এই যে অনেকগুলো উইক এরিয়া আছে
উইকনেস আছে আমাদের, ওইগুলা সম্পর্কে আমাদের কাজ করার সুযোগ থাকে না। তখন কি হয়, আমাদের ভালো স্কোর করার যে পসিবিলিটি আছে ওইটা কমে আসে। তো আমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, আমাকে আইএলটিএস ফরম্যাটের সাথে ভালোভাবে পরিচিত করে নিতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেন সম্পর্কে আলাদা আলাদা আলাদাভাবে স্কিল ডেভেলপ করে নিতে হবে, ওই অনুযায়ী আমাকে প্র্যাকটিস করতে হবে। আমাকে মেইন এক্সামে বসার আগে এমনভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে যাতে আমি এক্সামের প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা কোয়েশ্চেন সম্পর্কে আমি ভালোভাবে জানি, ভালোভাবে আমার আইডিয়া আছে, ওইভাবে আমাকে নিজেকে প্রিপারেশন করতে হবে। তাহলেই আপনি ভালো স্কোর করতে পারবেন। এর বাইরে আপনি প্র্যাকটিস এর কোনো বিকল্প নেই, এর বাইরে আপনি ভালো স্কোর করা আপনার পক্ষে সম্ভব হবে না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি রেগুলার প্র্যাকটিস করতেছেন। আপনি ট্রাই করবেন যখন আপনার প্রত্যেকটা মডিউল সম্পর্কে বিস্তারিত জানা হয়ে যাবে, প্রত্যেকটা মডিউল সম্পর্কে আপনার আলাদা আলাদা স্কিল ডেভেলপ করা যাবে, তখন ট্রাই করবেন প্রত্যেকদিন অ্যাটলিস্ট 4টা মডিউলই আপনাকে টাচ করার জন্য, স্পিকিং, রিডিং, লিসেনিং, রাইটিং, প্রত্যেকটা মডিউলে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন রেগুলারলি। এখন লাস্ট যে কথাগুলো আমি বলবো এটা হচ্ছে আপনাকে ডিটেলসে আপনাকে প্রিপারেশন, মানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে, ধারাবাহিকভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং এক্সামটা আপনাকে কনফিডেন্টলি দিতে হবে। আপনি যদি এক্সামে নার্ভাস ফিল করেন, হেজিটেশন আপনার ফিল হয়, তাহলে কিন্তু হবে না। আপনাকে এক্সামটা কনফিডেন্টলি দিতে হবে। আপনাকে আপনার ডেডিকেশন কতটুকু, আপনি কতটুকু চেষ্টা করতেছেন, ওইটাই কিন্তু আপনার আপনার আপনি কতটুকু আপনার গোলের দিকে এগিয়ে যাচ্ছেন ওইটা নির্ভর করে ওইটার উপর। সো ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর ইউ টু বি কনফিডেন্ট। আর আরেকটা বিষয় যেটা আগে বলা হয়নি, এটা হচ্ছে আইএলটিএস লিসেনিং, রিডিং, রাইটিং, এই তিনটা একদিনে পরীক্ষা হয়, আর স্পিকিং আরেক দিনে পরীক্ষা হয়, 2 দিনে মূলত পরীক্ষা হয়। এটা আগে আমি টেস্ট ফরম্যাটের ক্ষেত্রে বলার ভুলে গেছিলাম, এখন মনে হয়েছে, দ্যাটস ওয়াই এখন বলে ফেললাম। লিসেনিং, রিডিং, রাইটিং এই তিনটা একদিনে পরীক্ষা হবে, একসাথে পরীক্ষা হবে। আর স্পিকিংটা হয় এর আগে হবে, না হয় পরে হবে। সো 2 দিনে মূলত পরীক্ষা হয়ে থাকে। সো এটা আগে মিস হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখন বলে ফেললাম। ওকে, যাই হোক, এখন কথা হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে, ধারাবাহিকভাবে, কনফিডেন্টলি পরীক্ষা দিতে হবে। এগুলোই হচ্ছে, আপনি যত বেশি ডেডিকেটেড থাকবেন তত বেশি হচ্ছে আপনার পসিবিলিটি বাড়বে, আপনি ভালো একটা স্কোর করতে পারবেন। সো ইনশাল্লাহ আপনি যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন তো আপনার ভালো একটা প্রিপারেশন হবে, ভালো একটা স্কোর করার পসিবিলিটি বাড়বে। তো এতটুকু আজকের ক্লাস, এতটুকু হচ্ছে আইএলটিএস টেস্ট ফরম্যাট সম্পর্কে আমি বলার চেষ্টা করলাম। এখানে আপনি আইএলটিএস টেস্ট ফরম্যাটটা কেন নেওয়া হয়, এটার কয়টা মডিউল, কয় ধরনের পরীক্ষা হয়ে থাকে, একাডেমিক কনটেক্সটে কীরকম হয়, জেনারেল ট্রেনিং কনটেক্সটে কীরকম হয়ে থাকে, প্রত্যেকটা মডিউল সম্পর্কে লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং এগুলো সম্পর্কে বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, ওইগুলো কোয়েশন টাইপ সম্পর্কে বলার চেষ্টা করছি। তারপর হচ্ছে কিছু কমন প্রিপারেশন রিসোর্স দেওয়ার চেষ্টা করলাম, কমন মিস্টেক কিছু বলার চেষ্টা করলাম। তো প্রত্যেকটা বিষয় আমি কভার করার চেষ্টা করছি যেগুলো আপনার আইএলটিএস টেস্ট ফরম্যাট সম্পর্কে জানতে সাহায্য করবে। এটা হচ্ছে ভালোভাবে একটু প্রিপারেশন শুরু করার পূর্বে এই ভিডিওটা আপনার হেল্পফুল হবে আপনার জন্য। যদি মনে হয় কোনো কিছু নোট ডাউন করার আছে, নোট ডাউন করে রাখবেন, ওই অনুযায়ী প্রিপারেশনটা নেবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার কাছে এই ভিডিওটা হেল্পফুল মনে হয় আপনি ভিডিওটা লাইক করবেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাকে কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে আপনি এই চ্যানেল থেকে হেল্প পাচ্ছেন, আপনার জন্য হেল্পফুল এই চ্যানেলটা, সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন। এই চ্যানেলে হচ্ছে আমি আগে অনেক ভিডিও দেওয়া আছে, এর বাইরে হচ্ছে রেগুলারলি কন্টেন্ট আপলোড করা হবে যেগুলো আপনার আইএলটিএস প্রিপারেশনে হেল্পফুল হবে, আপনি নিজে বাসায় বসে প্রিপারেশন নিতে আপনার হেল্পফুল হবে। সো ট্রাই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকার জন্য। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই। আর ইনশাল্লাহ আপনার আইএলটিএস প্রিপারেশন নিয়ে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করব, রেগুলার নতুন নতুন কন্টেন্ট আপলোড করে। তো আজকের ক্লাস এতটুকু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।